আজকে প্রথমবারের মতো হয়তো বা আমি রাতে রেকর্ড করতেছি, তো আশেপাশে কারেন্ট নাই। তবে আমার মনে হচ্ছে যে যতক্ষণ সময় থাকুক আমি এই সময়টাকে কাজে লাগাই। তো স্কুল স্কুল লাইফে সবারই এরকম অনেক কিছুই হয়তো বা স্পেশাল লাগে, কারণ এটা আমাদের ক্ষেত্রে প্রথম প্রথম অনেকগুলো অভিজ্ঞতা হয়। সেগুলো অভিজ্ঞতা আমরা কীভাবে কী করি সেগুলোর জন্য হয়তো বা হতে পারে। আচ্ছা, আমি এখন ছাদে একা একা বসে আছি, সেই কারণে আমার হয়তো বা ভয় লাগতে পারে। তবে আমার মনে আছে আগে যখন ক্লাস 6-7-এর দিকে যখন আমার পড়াশোনা মুখস্থ হইতো না, তখন আমি ছাদে, 4তলার ছাদে আমার আম্মু আব্বুরা থাকতো দোতলায়। তো 4তলার ছাদে যাই একা একা ছাদের কর্নারে বসতাম। এবং পরে যখন আবার এটা আমি ভাবছি, তখন আমার নিজেরই ভয় লাগছে যে না, রাতের বেলা আমি ওখানে যাচ্ছি, আমার বাসার পাশে তো কবরস্থানের পাশে মসজিদ, কিছু হইতে পারতো। তো এরকম অনেক ইন্ট্রুসিভ থটস তখন মাথায় আসছে যখন আমি ছাদের পাশে বসে থাকতাম। এরকম অনেকগুলা থটসের মধ্যে বেশিরভাগ থটস সুইসাইডাল হইতো, কিন্তু আমার মনে হয় বেশিরভাগ সুইসাইডের পেছনে তেমন কোনো কারণ থাকে না। কারণ থাকলেও সেটা হয়তো বা আমাদের যারা সাধারণ মানুষ তাদের কাছে হয়তো বা যথাযথ হয় না। সেই কারণে হয়তো বা বলা হয় সুইসাইডাল মানুষদেরকে যদি আমরা মানে তাদেরকে এইটা করতে মানা করি, তাহলে আমাদের অবশ্যই তাদেরকে বলা উচিত না যে তুমি সুইসাইড করতেছো কেন, বা তোমার তো কোনো কারণ নাই সুইসাইড করার পিছনে। এটা অনেকটা হস্টেজ নেগোসিয়েশনের মতো সিচুয়েশন। একজন হস্টেজ নেগোসিয়েটারকে সবসময় মাথায় রাখতে হয়। সে বলবে যে যখন দেখা যাবে একজনকে হস্টেজ রাখছে, তো তখন তাকে সেভ করার জন্য সে সর্বোচ্চটা, মানে ধরেন একজনকে আটকায় রাখলো, তো আরেকজন যায় ওর প্রতিনিধি হিসেবে কথা বলবে, তো তখন সে বলবে না যে তো এখন তুমি ওকে ছেড়ে দাও, বা এটা করো, এটা করলে আমাদের সবার ভালো হবে। তখন এইটা বলতে হবে, বা এইভাবে শব্দগুলো ইউজ করতে হবে যে এটা করলে আমি চাই যে তোমারও এটাতে সুবিধাজনক হোক, তাই তুমি এই অ্যাকশনটা নাও। এভাবে একজন হস্টেজ যে মানে রাখে, আর তাকে নিরুৎসাহিত করা হয় যে হস্টেজটা ছেড়ে দাও বা এরকম কিছু, মানে অনেক ভালো ওয়ার্ডিং ইউজ করা হয়। যে সবসময় দেখানো হয় যে যে হস্টেজ রাখছে সে একটা সে যথার্থ কারণে একজনকে হস্টেজ হিসেবে রাখছে। তো হস্টেজ নেগোসিয়েশনের অনেক ব্যক্তি এফবিআই বা ফেডারেল ব্যুরো অফ এফবিআই ভুলে গেছি, কিন্তু যাই হোক, হস্টেজ নেগোসিয়েশন নিয়ে ওদের আলাদা একটা সেক্টর আছে, যেটার পড়াশোনার আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হয়। কারণ আমাদের মনে হয় আমরা তো প্রতিনিয়ত নেগোসিয়েশন করে যাচ্ছি, কিন্তু সেগুলো হয়তো বা অনেকেই জানে না যে কীভাবে করলে ভালো হয়। সবসময় অন্যদেরকে বোঝাইতে হবে যে আপনি তাদেরকে সর্বোচ্চটা দিচ্ছেন। এখন সর্বোচ্চটা না দিলেও এটা আপনাকে বোঝাতে হবে। হয়তো আপনার প্রথম প্রথম খারাপ লাগবে যে আপনি ফেক করতেছেন সব কিছু, কিন্তু তারপরেও আপনি যতই ক্যারিয়ারে যাবেন ততই দেখবেন যে হস্টেজ নেগোসিয়েশনের এগুলো উপায়গুলো যদি আপনি না ইউজ করেন, তাহলে আপনি সামনে আগাইতে পারতেছেন না। আর এই কারণে দেখা যায় বন্ধুত্বের ক্ষেত্রেও, হ্যাঁ বন্ধুত্ব সেলফলেস, যে কোনো কারণ থাকে না বন্ধুত্বের, কিন্তু তারপরেও বন্ধুত্বের ক্ষেত্রেও আপনি লক্ষ্য রাখবেন যে সময় যে একসাথে কাটান সেই সময়ের জন্য হইলেও আপনি একটু খানিকটা সেলফিশ আচরণ করবেন। ওই কারণে দেখা যায় যে একজন বন্ধুর যদি আরেকজন বন্ধু হয়ে যায় তখন আমাদের খারাপ লাগে, কারণ তখন আমরা একটু সেলফিশ হয়ে যাই। আর এটা সেলফিশ হওয়া উচিতও, কারণ কারোরে একা থাকতে ভাল লাগে না। হয়তো বা অভ্যেস হয়ে যায়, কিন্তু কারোরে ভাল লাগে না, কারণ উই আর হিউম্যানস, উই আর বাউন্ড টু বি সোশ্যাল অ্যানিমালস। আচ্ছা যাই হোক, অ্যানিমালসই তো। তো আমি এখনও জানি না যে কখন কারেন্ট আসবে, কিন্তু আমার এখন এখানে কথা বলতে বেশি ভালো লাগতেছে। তো মনে হচ্ছে যে আমি একজন মানুষের সাথে কথা বলছি, মূলত তো আমি নিজেকে নিজে ডকুমেন্ট করতেছি। তো যেটা বলতেছিলাম, হস্টেজ নেগোসিয়েশনের এগুলো উপায়গুলো আপনি যদি বাস্তব জীবনে আপনি কাজে লাগাইতে পারেন, যখন বার্গেনিং করবেন তখন অন্যজনকে এটা বুঝাবেন না যে তো তুমি এটা করলে আমার ভালো হয়। অন্যজনকে এটা বোঝাবেন যে তুমি যদি এটা করো তাহলে তুমি বেশি জিতবা, আবার আমিও জিতবো।
তো সমস্যা কী করার? এটা মনে হয় সম্ভবত মার্কেটিং স্ট্র্যাটেজিতে ব্যবহার করা হয় যে সবসময় কাস্টমার যেন মনে করে যে সে জিততিছে। এই কারণে অনেকগুলো বাই টু গেট ওয়ান ফ্রি বা এরকম অনেকগুলো অফার দেওয়া হয় যাতে কাস্টমারের মনে হয় যে সে জিততিছে, কিন্তু সে আসলে জিততেছে না। তবে তাকে মানে সে হয়তো বা অনেক ভালো জিনিস পাচ্ছে, কিন্তু তাকে মনে করাইতে হবে যে সে যেটা পাচ্ছে তার থেকে অনেক বেশি পাচ্ছে, বা এটা তার পাওয়ার কথা ছিল না, তো তখন তার কাছে সেটা অনেক বেশি মূল্যবান হবে। তো আমি কিসের জন্য জানি এই হস্টেল নেগোসিয়েশনে মাথায় আসলে জানি না, কিন্তু একটা কেস ছিল সম্ভবত কলম্বিয়ার। তো একজন টিন এজ কাপল ছিল, তো টিন এজ কাপল হইলো ওই যে বয়ফ্রেন্ড ছিল তার বয়সটা অনেক বেশি ছিল। দেখা গেছিল যে সে তার গার্লফ্রেন্ডের একজন ফ্রেন্ডকে হস্টেজ হিসেবে রাখছিল। তো স্টিফানি সুর রটেন ম্যাঙ্গোর একটা এপিসোডে আমি এটা নিয়ে শুনছিলাম প্রথম, তো তখন আমার হস্টেজ নেগোসিয়েশন নিয়ে ধারণা হয় একটা যে আসলে হস্টেজ নেগোসিয়েশনের জন্য আপনি ধরেন কাউকে একটা জিনিস বিক্রি করবেন, তো আপনি তাকে কি বলবেন যে এই জিনিসটা নিলে আমার খুব উপকার হবে, নাকি আপনি বলবেন যে তোমার খুব উপকার হবে এই জিনিসটা যদি তুমি নাও? আমার মনে হয় সবসময় বেস্ট যে আপনি যদি সেকেন্ড চয়েসটা ইউজ করেন, যে অন্যকে আপনি বুঝাবেন যে আপনি দিচ্ছেন। অনেকে হয়তো বা এটা গ্র্যান্টেড হিসেবে নেয়, কিন্তু আপনি অবশ্যই যদি কোনো কিছু আপনার পাইতে হয় তখন অবশ্যই আপনি ক্লিয়ার করে দিবেন আপনার এটা উপকার হবে। তো আপনার একটা উপকার হবে এটা বলার কারণে হলেও পরে যখন ওই লোকের ওই জিনিসটা ব্যবহার করার ফলে উপকার হবে তখন আপনার কথা মনে পড়বে, যার কারণে একটু হলেও সে ইনফ্লুয়েসড হবে। আর এখন ইনফ্লুয়েন্সিংয়ের যুগ, সবাই যে যতটুকুই জ্ঞান থাকুক না কেন সেটা নিয়ে অনেক কিছু করতে চায়, যেমন আমি। তো অনেক কিছুই। একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের রঙের কোম্পানি আছে না, ক্যামেল, তারপর ফেভার ক্যাস্টেল, ওগুলো যে ওয়াটার কালার বা ওয়াইল্ড কালার যেটাই বলি, সেগুলার বক্সে দেখবেন অনেক সুন্দর সুন্দর নাম লেখা থাকে। প্রাশিয়ান ব্লু, তারপর বার্ন্ট সিয়েনা যেটা একটু ব্রাউন কালারের, তারপর এর মধ্যে সব থেকে পছন্দ আমার ইয়েলো ওকার। আচ্ছা, পাশের বাড়ির একজন চিল্লায় উঠলো কেন জানি না, কিন্তু আমি কথা বলতেছি, আমি কথা বলে যাব। তারা হয়তো ধারণা করতে পারেন আমি একা একা পাগলের মধ্যে কথা বলতেছি, কিন্তু আসলে আমি ডকুমেন্ট করতেছি নিজেকে, তাই আমার কাছে এটা জাস্টিফাইড অ্যাকশন। এখন ওরা যদি ভাবে আমাকে ভুলতে ধরছে তাহলে আমার করার কিছুই নাই, এমনিতেই কারেন্ট নাই, গরম অনেক। তো যে রঙের কথা বলছিলাম, প্রাশিয়ান ব্লু আমার অনেক ভালো লাগে। তারপর ভিরিডিয়ান গ্রিন যেটা আছে, একটু প্যাস্টেল কালারের। প্যাস্টেল বলতে গেলে, প্যাস্টেল তো আমরা বলি পুরো একটা মাধ্যমকে বোঝায়। প্যাস্টেল বলতে গেলে আমি বোঝাচ্ছি যে পেস্ট কালার যেটা, সেই রকম একটা রং, ভারিডিয়ান ব্লু। তারপরে ম্যাউফ নামে, এটার উচ্চারণ আমি জানি না, MAUVE, এই রংটা আমার অনেক ভালো লাগলো। এটার সাথে আমি অনেকটা মিল পাইছি যে মমি মমি গুঁড়া করে নাকি শামুক একটা গুঁড়া করে একটা বেগুনির মতো কালার, যেটা ইউজ করে আগে সম্ভ্রান্ত পরিবারের সবাই বেগুনি রং বানাইতো না। তো আগে তো ধরেই না হতো যে বেগুনি রং হচ্ছে সম্ভ্রান্তদের রং, কারণ ওই রংটা অনেক রেয়ার ছিল, যে অনেক কম মানুষ এই রঙের কাপড়টা ব্যবহার করতে পারতো, সে কারণে এটাকে সম্ভবত রয়্যাল ভায়োলেট বা এরকম কিছু একটা বলা হয়, আমি নামটা ভুলে গেছি। আর এমনি যে রঙটার কথা বলে MAUVE, মাউফ না কি জানি উচ্চারণ আমি জানি না, কিন্তু ওই রঙটা অনেক সুন্দর। তো এগুলা রং সুন্দর, তো অনেক কিছুই সুন্দর আছে। তো লাইফ রেইনবো, আমি জানি না, আমি এক একটা টপিক এক এক রকমভাবে বলতেছি। তবে হ্যাঁ, আমি মনে লাগে যেহেতু আমি ক্যাপশনে অ্যাড করে দিই অমুক জিনিস অ্যান্ড আদার্স, তাই আমার মনে হয় আমি একাধিক জিনিস নিয়ে কথা বলতেই পারি। এখন যে স্কুলে দেখা যাচ্ছে যে এই ব্যাপারটা, যে অনেকে ভাবতেছে যে তারা অনেক স্টেবল একটা রিলেশনশিপে আছেন, বন্ধুদের সাথে হোক বা তাদের পার্টনার বা ভবিষ্যৎ পার্টনারদের সাথে হোক, অথবা ফ্যামিলির সাথে এটা বেশি দেখা যায় না, যে দেখা যায় অনেকে, যেহেতু এখন বসন্তকালে অনেকে ভাবে যে তাদের সাথে ফ্যামিলির কানেকশনটা একটু কম আছে, কিন্তু দেখা যায় অনেকে ভাবে যে জিগরি দোস্ত যেটাকে বলে, যে আমাদের স্কুল লাইফে জিগরি দোস্ত সবাই। আসলে হয়তো বা স্কুল লাইফের লাইফ স্প্যান একটু বেশি বলে, 10 বছর বলে আমাদের হয়তো বা মনে হইতে পারে যে না, স্কুল লাইফের ফ্রেন্ডরা কখনো ছেড়ে যায় না, বা স্কুল লাইফ বেস্ট, এরকম অ্যাটিটিউড আমাদের মনে আসতে পারে, কিন্তু আসলে আমার মনে হয় এটা অনেক একটা বায়াসড ওপিনিয়ন।
কারণ হয়তোবা স্কুলে আমরা বেশিরভাগ সময় কাটাইছি বলে আমাদের মতে স্কুল লাইফ বেস্ট ভার্সিটি বা কলেজ লাইফের তুলনায়। যখন দেখা যায় যে এটা নিয়ে একটা ঝগড়া হয়েছে আমার ফ্রেন্ডের সাথে আমার, যে দেখা গেছে যে আমার পোষা প্রাণী মারা যাওয়াতে আমি মন খারাপ করছিলাম, তো এটা আমি ওদেরকে বলছি, কিন্তু একজন এটা জানতো না। তো সে এসে আমাকে বলতেছে, তো তোরা তো খালি পড়াশোনা করিস বা তোরা তো খালি কাজ নাই বা পড়াশোনা করিস, মানে বেশিরভাগ সময় পড়াশোনা করায় কেন জানি বলা জানি না হয়। আপনি যতই খারাপ স্টুডেন্ট হন না হোক না কেন, আপনার ফ্রেন্ডের গ্রুপে এমন একজন ফ্রেন্ড থাকবে যে আপনাকে সবসময় এসে বলবে যে তোরা তো খালি পড়াশোনাই করিস। তো আমার তখন খুব বিরক্ত লাগে, তো আমি একটু রেগে রিপ্লাই দিচ্ছি যে স্টপ অ্যাসিউমিং থিংস, অ্যান্ড এটা একটু অনেক হার্শভাবে রিপ্লাই দিচ্ছি, যেভাবে বলতেছি সেভাবে আমি রিপ্লাই দিইনি। তো যাই হোক, এটা নিয়ে আমার তার সাথে একটা দ্বিধাদ্বন্দ্ব, মানে ব্যক্তিগত একটা ঝামেলা তৈরি হয়েছে। এটা এখন আমি মিটাইতে চাই, কিন্তু আমার মনে হয় আই ডিজার্ভ অ্যান অ্যাপোলজি ফ্রম হার। কারণ সে এই কথাটা শোনার পর যে আমি কেন কল ধরিনি, তার রিজনিংটা শোনার পর সে বলছে যে আমি এটা বুঝতে পারিনি, আমি অন্য একটা কাজে করতে চাইছিলাম। তো এটা আমার খারাপ লাগছে যে সে আমাকে না বলে যে ইটস ওকে, আমরা পরেও এটা নিয়ে আলাপ করতে পারবো। তোর পেট বলতে গেলে আমি পোষা প্রাণী বোঝাচ্ছি, অন্য পেট না, পোষা প্রাণী কেয়ার করবে, এরকমভাবে সে ওয়ার্ডিংটা ইউজ করতে পারতো, কিন্তু সে করে না। সে উল্টো বলতেছে, ও সরি রে, আমি তো ভাবছিলাম অমুক জিনিস নিয়ে কথা বলবো। তা আমার মনে হয়েছে যে সে আমার বিষয়টাকে বেশি গ্রহণযোগ্যভাবে নিচ্ছে না, যে যেহেতু আমার পোষা প্রাণীর মৃত্যু, যেহেতু আমার ফ্যামিলি বা মানুষের মৃত্যু না। তো আমার এটা খুব খারাপ লাগলো। আর এটা একটা ব্যাপার যে হস্টেল নেগোসিয়েশনের ক্ষেত্রে হোক বা যেভাবেই হোক, লাইফের কোনো না কোনো অ্যাসপেক্টে আপনি অবশ্যই দেখবেন যে আপনার আপনি কীভাবে কোনো একটা কথা বলতেছে সেটা অনেক বেশি এফেক্ট ফেলে। অনেক সময় দেখা যায় যে আমার কণ্ঠটা বাচ্চাদের মতো আসে বলে অনেকেই ভাবে যে আমি অনেক নাইভ, আমি অনেক গালিবল। আর এটা অনেক সময় আমার কাছে অ্যাডভান্টেজ মনে হয়, কারণ অনেকে ধরে যে আমি নাইভ আর গালিবল, তো ওরা অনেক কিছুই ফাঁস করে দেয়, ভাবে যে আমি সেই ফাঁস করা জ্ঞান নিয়ে অনেক উপকার পাইছি, কিন্তু আসলে আমি ওগুলা হয়তো ধারণা রাখি আগে থেকে। তো এটা একটা জিনিস যে কণ্ঠ বা আপনি কথা বলার যেই ধরন, জেস্টার, এগুলো আপনার পার্সোনালিটি যে কীভাবে ডিফাইন করে আপনি নিজেও জানেন না। এই সম্পর্কে সম্ভবত আমার অ্যাওয়ারনেস আসে হাই স্কুলে এসেই। এর আগে আমি অতটা, মানে স্কুলে পারফর্ম পারফর্ম মোটামুটি করতাম, কিন্তু আমি অতটাও রিঅ্যাক্টিভ ছিলাম। মানে যখন কেউ কিছু বলতো তখন আমি রিপ্লাই দিতাম, যখন টিচার আমাকে বলতো তখন আমি হয়তো বা রেসপন্স করতাম, কিন্তু আমি নিজে থেকে করতাম না। পরে যখন হাই স্কুলে সেই অ্যাওয়ারনেসটা আসে তখন আমি শুরু করি যে না, আমার আমার আমি কীভাবে কথা বলতেছি বা আমি কতটা কথা বলতেছি সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তো দেখা যায় আমি বেশিরভাগ সময় বেশি বেশি কথা বলতে চেষ্টা করি। এটাতে হয়তো অনেকের ধারণা হতে পারে যে আমি সবসময় বেশি কথা বললে কথার মূল্য কমা যাবে, কিন্তু আমার মনে হয় যারা শোনা উচিত তারা সবসময় শোনে। আমার একজন ক্লাসমেট আছে, আমার গ্রুপমেট আসলে। তো সে যখন কথা বলে সে অনেক মিষ্টি করে, মানে কোনো একটা বিষয় এক্সপ্লেন করে, আমার শুনতে খুব ভালো লাগে। আবার সে অনেক গানের গলা ভালো, এটা লক্ষ্য করবেন যে যারা গানের মানুষ তাদের কথাগুলো আপনি অনেক মনোযোগ দিয়ে শুনতে পারবেন, মানে মনে হয় যে তারা সারাক্ষণই গান গাচ্ছে। আর সে কারণে আমার মনে হয় যদি আমি এটা ইউজ করতে পারি যে আমিও হয়তো বা এখন হয়তো বা আমার কথা বলার বাচন ভঙ্গি অতটাও ঠিক নাই, আমি কথা বলায় মিসস্পেল করতেছি, বাস অনেকগুলা ফিলার ওয়ার্ড ইউজ করি আমি বেশিরভাগ সময়। তো তখন হয়তো বা দেখা যাবে আমি 1-2 বছর এভাবে রেকর্ড করতে করতে, নিজেকে ডকুমেন্ট করতে করতে একসময় আমার ভিতরে অনেক বড় ভালো একটা চেঞ্জ আসবে ইতিবাচকভাবে, যার কারণে আমি হয়তো বা ফিরে তাকাবো যে ও না, আগে তো আমি এইভাবে কথা বলতাম, এখন আমি এইভাবে কথা বলি। তো আমার পার্সোনালিটি হয়তো বা অনেক চেঞ্জ হয়ে গেছে এরকম মনে হবে। কিন্তু আমার মনে হয় পার্সোনালিটি সবার, মানে পার্সোনালিটি একই থাকে, কিন্তু আমরা এটাকে কীভাবে ডিফাইন করি সেটা আলাদা হয় বলেই আমরা ভাবি যে পার্সোনালিটি আলাদা। কিন্তু বেশিরভাগ মানুষই দেখবেন যে ভালো মানুষ, মানে সবাই উপকার করতে চায় এরকম, কিন্তু হয়তো বা সবার সাথে সবার জন্য উপকার করতে চায় না, যার কারণে আমাদের মনে হয় যে জীবনে অনেকগুলো খারাপ মানুষ দেখছি। কথা হচ্ছে সবাই আপনারা ভালো মানুষ, বাট
আপনারা সবার উপকার করতে চান না, এটার কারণে হয়তো বা ব্যক্তিগত কোনো কারণ থাকতে পারে। আমারও ব্যক্তিগত অনেক কারণ আছে, অনেকজন মানুষকে আমি অপছন্দ করি ব্যক্তিগতভাবে। বিশেষ করে যেহেতু হাই স্কুল, তো হাই স্কুলে আপনি অবশ্যই কাউকে না কাউকে অপছন্দ করবেনই, হয়তো কারণ সহ বা কারণ ছাড়া। এখনও কারেন্ট আসেনি, আমি আসলে দেখতে চাচ্ছি যে কতক্ষণ আমি রেকর্ড করে যেতে পারি কারেন্ট আসা না আসা পর্যন্ত। আমার ধারণা অনেক বেশিক্ষণ আমি রেকর্ড করতে পারবো। তো এখন একটা বিষয় নিয়ে কথা বলা যাইতে পারে, সেটা হচ্ছে সুইসাইডাল থটস। কারণ আমার ভিডিওর একটু শেষের দিকে আসছি, তো অনেকে হয়তো বা অ্যাটেনশন স্প্যান কমানোর জন্য চলে যাইছে। তো সুইসাইডাল থটস আমি জানি না আমার কেন আসে, বা বেশিরভাগ সময় দেখা যায় আমার বাসার সামনে যে পুকুর আছে, তো আমার মাঝে মাঝে ইচ্ছা করে, মানে এটা সুইসাইডাল থটস বলবো না, বা ইন্ট্রুসিভ থটস বললে বেশি ভালো হয়। মাঝে মাঝে ইচ্ছা করে যে, ও, ইফ আই জাম্প দেয়ার মেবি ইট উইল ফিল লাইক দিস। আর এটা নিয়ে আমি বেশিরভাগ অনেকবার স্বপ্ন দেখছি যে এটা হয়তো বা আমরা অনেকেই দেখছি যে পড়ে গেলে হয়তো কেমন লাগবে, আকাশ থেকে অনেক উঁচু থেকে পড়ে গেলে সেই সময় ফিলিং কেমন হবে। তো এটা স্বপ্নে লুসিড ড্রিমিং এর মাধ্যমে অনেকে এসে হয়তো বা ফিলিং করে আসছি। তো আমি মাঝে মাঝে যখন স্বপ্ন দেখি, তো চেষ্টা করি জানি না, কিন্তু আমার অবচেতন মন এমন স্বপ্ন দেখায় যেখানে আমি এক্সপিরিয়েন্স করি এগুলা। হয়তো বা দেখা যায় যে পানির মধ্যে পড়ে যাচ্ছি কিন্তু ডুবতেছি না, বা পানির মধ্যে আমি ডুবে যাচ্ছি তাহলে কেমন ফিলিং হবে, বা আকাশ থেকে আমি পড়তেছি, বা প্লেন ক্র্যাশ করতেছে। এরকম অনেকগুলা ইনক্লুসিভ থটস নিয়ে আমি স্বপ্ন দেখছি যে কেমন হতো যদি আমি জিটিএ 5 একটা চিট কোড দিলে খালি লাফায় না ক্যারেক্টারটা, কি চিট কোড ভুলে গেছে কিন্তু খালি লাফায়, ওরকম হইলে কেমন হইতো। এরকম অনেক স্বপ্ন দেখছি, আমি জানি না এই স্বপ্নগুলো আমার বাস্তব জীবনের প্রতিচ্ছবি কিনা, কিন্তু হইতেও পারে। আর এইগুলা থটস হয়তো বা নর্মাল, কিন্তু এটাকে আবার বেশি নর্মাল করে দেখা উচিত না। হয়তো বা এগুলা মাঝে মাঝে এইসব থটস অনেক বেশি প্রভাবিত করে আমাকে। বিশেষ করে আগে যখন ক্লাস 6-7-এর দিকে আমি ছাদে নিয়ে একা বই নিয়ে চার্জার লাইট নিয়ে বসে বসে পড়তাম, তো তখন আমার প্রায় মনে হতো, if I just jump, then I wouldn't have to worry about anything, and maybe our parents, maybe my parents, maybe my friends will be sad. But I think inner me wanted to see what would happen, who would cry if I died by suicide. So I think সবারই একটা ইচ্ছা থাকে যে সে মরে গেলে কষ্ট পাবে কে কে, এটা দেখার। তো ওটা থেকে এটা হয়তো আমার ভিতরে আসছে। এখন আমি জানি না, 20 মিনিট প্রায় হয়ে গেল এখনো, তারপরেও কারেন্ট আসতেছে না, কিন্তু আমি রেকর্ড করে যাই, এটা আমার পরে কাজে লাগবে। আর হ্যাঁ, এইবারে আমি আমার নিজেকে আরেকবার ওয়ার্নিং দিতে চাই যে না, এবারে রেকর্ড বাটনটা ভালো মতো চাপে সেন্ড করার পরে তারপর আমি নিশ্চিত হব। কারণ এর আগের বারে আমি অনেক, আমার মনে হয়েছে যে আমি অনেক ভালো কথাগুলা বের করে করে আমি একটা রেকর্ড করতেছিলাম, তো তারপরে দেখা গেলো যে আমি আসলে রেকর্ড বাটনে ক্লিক করিনি। এটা একটা বেশি সমস্যাজনক, হয়তো বা বেশি ভুলও না। তবে আমি আমার থেকে ভুলে মনে অনেক মানুষ দেখছি যারা হয়তো বা টাকা দিতে ভুলে যায়। আজকে এরকম হয়েছে, আমি জুস খাইছি, তো আমার ফ্রেন্ড জুস খাইছে, তো আমার ফ্রেন্ড এসে আমাকে প্রথমে অফার করছে যে তুই খা, আমি টাকা দিচ্ছি। তো আমি বললাম না, দরকার নেই, আমরা নিজেরা নিজেদের টাকাতে খাই। তারপর কেন জানি আমি খাচ্ছি, আমার ফ্রেন্ডে জুস খাচ্ছে, পরে ও খাইতে খাইতে চলে গেছে, তো ওই টাকাটা দিয়ে যায় নাই। তো এটা নিয়ে দেখা যাচ্ছে যে সবাই কিছু কিছু ক্ষেত্রে ভুলে বানাতো, টাকা না দিয়ে চলে গেছে। পরে ভাগ্যিস আমাকে বিল পে করতে হয়নি, অবশ্যই আমি করতাম যদি আমার কাছে টাকা থাকতো এক্সট্রা। তো এখন কুকুরে চিল্লানি। আমি চেষ্টা করব যে এরপর থেকে প্রত্যেক মাসে অন্তত একটা করে মনোলগ আমি দিব, অন্তত নিজেকে ডকুমেন্ট করার জন্য হলেও হোক, কিন্তু কিছু একটা করার ইচ্ছা আছে আমার ভবিষ্যতে, যার কারণে আমি হয়তো বা ইমপ্রুভমেন্ট আমার নিজের ব্যক্তিগতভাবে হবে। আমার ইউটিউবে ভিউজ হোক বা না হোক, আমার নিজস্ব একটা ইমপ্রুভমেন্ট দরকার। আর আমি তেমন কোনো মনোলগ চ্যানেল দেখিনি, বিশেষ করে আমার বয়সী যারা আছে তারা তেমন এই বিষয়গুলোতে আগ্রহী না। তারা বেশিরভাগ সময় শর্টস কন্টেন্ট প্রেফার করে।
এটা খারাপ না, নট নেসেসারি, কিন্তু আমার মনে হয় যে লং টার্ম কন্টেন্ট বা মনোলগ বা পডকাস্ট এরকম আমার বয়সে তেমন কেউ করতেছে না। করলেও হোস্ট হিসেবে তারা নাই, হয়তো বা গেস্ট হিসেবে আছে, কিন্তু হোস্ট হিসেবে কেউ নাই। তাই আমার মনে হচ্ছে যে এটা যদি আমি শুরু করি তাহলে বেশ ভালো হবে। পরবর্তীতে যাই দেখা যাবে যে কি। আজকে মনে হয় আমি আর 2টা মনোলগ রেকর্ড করবো, যেহেতু কারেন্ট আসতেছে না, তাই আমি একটু বসে বসে রেকর্ড করি। আমি পরে শিডিউল করে দিয়ে যাই ইউটিউবে, পরে সেটা সময় মতো আপলোড হয়। তো আমি চেষ্টা করবো যে প্রতিদিন প্রতি রাতে একটা করে মনোলগটা দেওয়ার, কারণ 2-3 জন মানুষ যদি শোনাও, আমি নিশ্চিত এই 2-3 জনের মধ্যে আমার বেশিরভাগ আমার ফ্যামিলি, আমার কুকুরটা ডাকতেছে, বেশিরভাগ মানুষই মনে হয় আমার ফ্যামিলি আর ফ্রেন্ডদের মধ্যেই। আমি অবশ্য মাইন্ড করি না, হয়তোবা তারা এখন শুনতেছেও না, তারা হয়তোবা 2-3 মিনিট দেখে ভিউজ বাড়িয়ে দিয়ে চলে যায়, আর আই এম প্রাউড অফ মাই ফ্রেন্ডস ফর দ্যাট। Silence is golden, but the dog keeps barking. The dog keeps barking. দশম অবতার ফিল্মের লাস্টে একটা সিন আছে, একটি স্পয়লার দিলাম, যখন জয়া হাসান সুইসাইড করতে যায় বা সুইসাইড করার সময় যে একটা লম্বা হেঁটে তারপর একটা ব্রিজ থেকে ঝাঁপ দেয়, ব্রিজটা কি জানি না, কিন্তু ওই সিনটা কেন জানি আমাকে অনেক বেশি প্রভাবিত করে যে না, ইটস জাস্ট সিম্পল স্টেপস দ্যাট লিডস টু ডেথ, মেবি আই ক্যান ডু দ্যাট সামটাইমস টু। এরকম একটা ইন্ট্রুসিভ থটস আসে যে না, ওরকম তো আমারও মনে হয় যে থাকতেই তো। মানে অনেক মাঝে মাঝে অনেক রাগ হয় না আপনাদের, যখন মনে হয় যে না আমি এটা করে ফেলবো, আমি ওটা করে ফেলবো, জিনিসপত্র ভেঙে ফেলবো। তো আমার জিনিসপত্র ভাঙার ইচ্ছা না হলে এরকম একটা ইন্ট্রুসিভ থট আসে যে আমি কিছু একটা করব যেটা শেষ করে দিবে, বা আমার এটা দেখতে হবে না, এরকম। এটা একটা সেলফিশ চিন্তা ভাবনা। অবশ্য সুইসাইডাল মানুষরা একটু সেলফিশই হয়, সব মানুষই সেলফিশ, কিন্তু সুইসাইড মানুষরা তাদের সেলফিশনেসটা লুকায় রাখতে পারে না, হয়তো আমার এটা মনে হয়। এখন একটু শান্ত চারদিকে, জেনারেটরের শব্দ ছাড়া। সাইলেন্স ইজ গোল্ডেন। তো যাই হোক, আমি এখন আমার একটু স্কুল লাইফ নিয়ে আলোচনা করি, কারণ আমার জীবনে বর্তমানে স্কুল আর বাসা ছাড়া তেমন কোনো ইভেন্টফুল ঘটনা ঘটে না। প্রাইভেট আমি মূলত যাই না, বা ওটা আমার অতটাও মেইন ইন্টারেস্ট না। আগে হয়তো বা অ্যানিমে দেখতাম, অ্যানিমে একটা আমার জন্য ভালো দিক ছিল, কিন্তু 50টা অ্যানিমে ক্রস করার পর কেন জানি আমি আর, বিশেষ করে এই বছর আমার অ্যানিমে দেখা খুব কমে গেছে। আগে আমি বিঞ্জ ওয়াচিং করে করে অ্যানিমে দেখতাম, তারপর নেটফ্লিক্সে অনেক সিরিজগুলো দেখে শেষ করছিলাম। বোজাক হর্সম্যান, রিক অ্যান্ড মর্টি, এগুলো আমার অনেক ভালো লাগছিল, যেগুলো কার্টুনের মাধ্যমে রিয়েল লাইফ সিনারিও তুলে ধরা হয়েছে। তো তারপরে এল হয়েও যে ফিল্মটা আছে, ওটা আমার সেই লাগছিল যে ওখানে কি সুন্দর করে একটা জেল সিস্টেমের মাধ্যমে সমাজের বিভিন্ন ধরনের শ্রেণীর মানুষদেরকে বোঝাইলো। তো ওখানে যে এলিভেটরটা থাকে, ওখানে খাবার খাবার শুদ্ধ একটা এলিভেটর থাকে, প্রত্যেক তলায় যে এলিভেটরটা 3 মিনিট বা 2 মিনিটের জন্য থামে, আর তখন কয়েদিরা থাকে। তো দেখা যায় যে একতলায় যখন ওই খাবারেরটা নামে, তখন একতলা বলতে গেলে সবার উপরের তলায় আমি বোঝাচ্ছি, মানে 12তলা বিল্ডিং ধরে চিন্তা করি। তো 12তলায় যখন খাবারটা থাকে তখন সবাই অনেকগুলো খাবার চায়, পরে 12তলা থেকে 11, 10 এভাবে করতে করতে খাবারের পরিমাণটা কমে। তো দেখা যায় যে 0তলায় তখন খাওয়ার উচ্ছিষ্ট থাকে না। তো দেখা যায় অনেক সময় এখানে ক্যানিবালিজম একটা ব্যাপারটা চলে আসে। তো এটাতে অনেক সুন্দরভাবে সমাজের যেই নিচু শ্রেণী বা উচ্চবিত্ত মানুষের মধ্যে যে পার্থক্য, সেটা অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে। অনেক সময় দেখা যায় যে উঁচু শ্রেণীর মানুষরা খেয়ে দিয়ে চলে যায়, তো নিচু শ্রেণীর মানুষদের তেমন কিছুই থাকে না খাওয়ার জন্য। আর আই এম নট ইভেন শিওর দ্যাট ইফ দ্যাটস ওকে অর নট, যে ওদেরকে আসলে গরিব থাকা উচিত নাকি সবারই একটা সেম অ্যামাউন্টের রাইটস পাওয়া উচিত। কারণ
যদি আমরা চিন্তা করি যে যদি if rich people don't exist, poor people won't exist either, মানে সবাই যদি সমান হয়ে যায় তখন একটু হলেও সমাজ ব্যবস্থা কোলাপস করবে, যে সবাই সমান যদি হয়। কারণ সবার ক্ষেত্রে অবশ্যই আপনি সমানটা দিতে পারবেন না, ইকুয়ালিটি বেশি ইম্পর্টেন্ট হবে না, ইকুইটি বেশি ইম্পর্টেন্ট। আর এটা আমাদের ক্লাসে একজন ইসলাম স্যার বিশেষ করে উনি বুঝাইছিলেন যে ইকুইটি জাকাতের উদাহরণ দিয়ে বুঝাইছিলেন যে কীভাবে জাকাতের মাধ্যমে আমরা ইকুইটি নিশ্চিত করতে পারি। ইকুয়ালিটির চেয়ে ইকুইটি বেশি গুরুত্বপূর্ণ, কারণ আমার মনে হয় না যে সবাইকে সেম অ্যামাউন্টের কিছু দিলে সবাই একই রকম ম্যানেজ করতে পারবেন। আপনি একটা বাচ্চাকেও যেটা দিচ্ছেন, একটা বৃদ্ধকেও সেটা দিচ্ছেন, দরকার নাই তো। একজন বৃদ্ধ বা বাচ্চা যেভাবে যেটা নিবে সেটা একজন 30-40 বছর বয়সী শক্ত সামর্থ্য নারী পুরুষদের ক্ষেত্রে সেটা সেম অ্যামাউন্টের গুরুত্ব বহন করবে না। তো আমার মনে হয় ইকুয়ালিটির চেয়ে ইকুইটি অনেক বেশি জানতো। হাইটে প্রায় 25 মিনিটের পর্যন্ত আমি রেকর্ড করলাম, কিন্তু তারপরেও ইলেকট্রিসিটি আসেনি। তো আমি এখন রিয়েলাইজ করলাম কেবল যে আমি আজকে যে জুসের ঘটনাটা বললাম না, সেই জুসটা খাওয়ার পর থেকে পানি ছাড়া শক্ত তেমন খাবার খাইনি। আমার উচিত লাস্ট কখন খাইছিলাম তাহলে 5টার দিকে, এখন বাজে রাত 1টা। আমি একটু গুনি, আমি 11 ঘন্টা না খাইছিলাম। আচ্ছা আমি খাওয়া দাওয়া একটু বেশি নেগলেক্ট করি। কারেন্ট আসছে। I kind of got a jump scare because I was sitting alone and suddenly the lights hit and it was very scary and I'm still scared. Okay, so bye for now. কারেন্ট যেহেতু আসছে আমি একটু এই ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করি। বাই।